6 দিন কেটে গেছে সময়ের নিজের গতিতে। ঢাকার পুরনো নিজস্ব ফ্ল্যাটটায় এসে উঠেছে জাওয়াদ। বিয়ের পর থেকে এই বাসাতেই থাকতো ওরা। ঘরের প্রতিটি কোণ জুড়ে ছড়িয়ে আছে অজস্র মিষ্টি স্মৃতি। ঘড়ির কাঁটা এখন রাত 10:30টার ঘর ছুঁই ছুঁই। বাইরে হাড় কাঁপানো শীত পড়েছে, জানালার কাছে মৃদু কুয়াশা জমেছে। জাওয়াদ কাবার্ড খুলে ট্রেঞ্চ কোটটা নামিয়ে আনলো। ধূসর রঙের কোটটা গায়ে চাপিয়ে গলায় ওলের একটা সাদা মাফলার জড়িয়ে নিল। বের হতে হবে এখন ওকে। কিছুক্ষণ পূর্বে রেভেন ফোন করে জানিয়েছে ডিআইসি কামরুল ইসলামকে ওরা ধরে ফেলেছে। খবরটা শোনা মাত্রই জাওয়াদ এক মুহূর্ত সময় নষ্ট না করে প্রস্তুত হয়ে নিচ্ছে। বাস্টারটার চ্যাপ্টার আজই ক্লোজ করবে সে। নেক্সট মান্থে কানাডা ফেরার পূর্বে সব হিসাব ক্লিয়ার করে ফেলতে চায় জাওয়াদ। এদিকে মনের ভিতর আর একটা হিসাবও চলছে সমান তালে। জসিম মোর্শেদ আবার নিউ ইয়র্কে সেটেলড হয়ে গেছে স্থায়ীভাবেই। জাওয়াদ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে কানাডায় নিরাপদে রেখে সে পরিবারকে নিউ ইয়র্কে যাবে। ওখানে গিয়ে জসিমের হিসেবটা শেষ করবে। রেডি হওয়া শেষে বেডের উপর থেকে ফোনটা তুলে নিল জাওয়াদ। প্যান্টের পকেটে ফোনটা রেখে বেডসাইড টেবিলে ড্রয়ার খুলে গাড়ির চাবিটা হাতে নিল। পেছন ফিরে দরজার দিকে এগোতেই দেখলো ছোট একটা ট্রেতে এক গ্লাস গরম দুধ নিয়ে রুমে ঢুকছে মধু। জাওয়াদের আপাত মস্তক দেখে মধুর বুঝতে বাকি নেই সে বাইরে বেরোচ্ছে। কিন্তু এত রাতে আবার কোথায় যাচ্ছে লোকটা? ভাবনাটা মস্তিষ্কের গহ্বরে হানা দিতেই মধুর কপালে ভাঁজ পড়ে গেল। ও ট্রেটা বেডসাইড টেবিলের উপর নামিয়ে রেখে সোজা জাওয়াদের সামনে এসে দাঁড়ালো। এত রাতে কোথায় যাচ্ছেন শুনি? জাওয়াদ এক মুহূর্ত থামলো। পর মুহূর্তেই মুচকি হেসে মধুর কপালে একটা গভীর চুমু খেয়ে শুধালো, একটু বের হচ্ছি জান, একটা ইম্পর্টেন্ট কাজ আছে। চিন্তা করো না, 3 ঘন্টার মধ্যেই ফিরে আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো না, ঘুমিয়ে পড়ো। মধু প্রশ্ন করতে উদ্যত হলো, কিন্তু জাওয়াদ সেই সুযোগ দিল না। ও ধপাধপ পা ফেলে দরজা খুলে বেরিয়ে গেল। মধু দরজার দিকে তাকিয়ে কিছুক্ষণ স্থির দাঁড়িয়ে রইল। কিয়ৎক্ষণ পর চোখ সরিয়ে বেডসাইড টেবিলের উপর রাখা দুধের গ্লাসটার দিকে তাকালো। ঠান্ডা হয়ে আসা দুধটা দিয়ে তাকিয়ে একটা চাপা রুদ্ধশ্বাস ফেললো সে। মেহরানকে ঘুম পাড়িয়ে কিচেনে এলো মায়া। পুরো বাসাটা পিনপিনে নিস্তব্ধতায় ডুবে আছে। সিল্কের সামনে দাঁড়িয়ে মায়া হাতের এঁটো দুধের গ্লাসটা ক্লিন করতে শুরু করলো। কিয়ৎক্ষণের মধ্যেই কিচেনের দরজার সামনে এসে দাঁড়ালো মেহেম। মায়া কোনা চোখে এক ঝলক সেদিকে তাকিয়ে ফের নিজের কাজে মন দিল। লোকটার উপস্থিতি ওর জন্য কতটা স্বস্তিদায়ক ও নিজেও সেটা বুঝতে পারে না। ইদানিং মায়া একটা বিষয় বেশ ভালোভাবেই লক্ষ্য করেছে। এই লোকটা যবে থেকে ওদের সঙ্গে একই ছাদের নিচে এসেছে তবে থেকেই সুযোগ পেলেই কারণ হয় অকারণে ওর আশেপাশে ঘুরঘুর করে। প্রথমে যদিও বিষয়টা মায়া গুরুত্ব দেয়নি, কিন্তু এখন সে আর উপেক্ষা করতে পারছে না। মায়া এতটাও ছোট নয় যে একজন প্রাপ্তবয়স্ক যুবকের চোখের ভাষা বুঝতে পারবে না। এদিকে মেহেব মুগ্ধ দৃষ্টিতে মায়ার দিকে তাকিয়ে আছে। কারণ নীল রঙের চুড়িদারে মেয়েটাকে অসম্ভব সুন্দর লাগছে। কোমর ছাড়ানো খোলা চুল ঝর্ণার স্বচ্ছ জলধারার ন্যায় পিঠ বেয়ে নেমে এসেছে। চুলের ফাঁক গলিয়ে উন্মুক্ত হয়ে আছে তুলতুলে গ্রীবাদেশের শুভ্রতা। অজান্তেই একটা শুষ্ক ঢোক গিলে ফেলল সে। চোখ দুটোই ক্ষণিকের ব্যবধানে নেমে এলো মোহনীয় ঘোর। নিজের অজান্তেই এক পা তারপর আর এক পা করে এগিয়ে এলো সে। মেহেব কখন সে মায়ার একেবারে পেছনে এসে দাঁড়িয়েছে দুজনের কেউই সেটা খেয়াল করলো না। মায়া গ্লাসটা ধুয়ে সিঙ্কের পাশে রেখে পেছন ফিরে তাড়াতেই থমকে গেল। মেহেব একদমে ওর সামনে দাঁড়িয়ে আছে। দুজনের মধ্যেকার দূরত্ব বড়জোর কয়েক ইঞ্চি হবে। মেহেবের মোহগ্রস্ত চোখ দুটোর দিকে দৃষ্টি পড়তেই মায়ার শির দ্বারা বেয়ে শীতল স্রোত নেমে গেল। দম নিতেও ভুলে গেল প্রায়। এতটা নৈকট্যে দাঁড়িয়ে এমন দৃষ্টির জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। তীব্র অস্বস্তিতে ভেতরে ভেতরে পুরোপুরি আড়ষ্ট হয়ে গেল মায়া। অথচ মেহেবের মুখে কোনো অস্বস্তির চিহ্ন বা সংকোচ দেখা হলো না। মায়া অজান্তেই এক পা পিছিয়ে গেল, কিন্তু শেষ রক্ষা হলো না। পেছনে সিঙ্কে থাকার সুবাদে এখানেই দাঁড়িয়ে থাকতে হলো। ওকে এখানেই দাঁড়িয়ে থাকতে হলো। মেহেব আর এক পা এগিয়ে এলো মায়ার দিকে। এক মুহূর্ত নীরব থেকেও 2 হাত বাড়িয়ে সিঙ্কের উপরে রাখলো। মায়া সম্পূর্ণভাবে আবদ্ধ হয়ে গেল মেহেবের 2 হাতের মাঝখানে। মুহূর্তেই মায়ার হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। গলা শুকিয়ে কাঠ হয়ে এলো। ও অবিন্যস্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকিয়ে কম্পিত কণ্ঠে শুধালো, কি করছেন আপনি? মেহেব নড়ল না। স্থির অবিচল দৃষ্টিতে মায়ার চোখের দিকে তাকিয়ে রইল সে। কয়েক মুহূর্ত কেটে যেতেই আস্তে ধীরে বলল, ভয় পাচ্ছ? রিল্যাক্স, কিছুই করব না আমি, জাস্ট কয়েকটা কথা বলবো। মায়া নিজের ভেতরকার অস্বস্তিটুকু আড়াল করে শুধালো, এভাবে দাঁড়িয়ে? আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না, কিন্তু কিছু অনুভূতির অস্তিত্ব চাইলেও অস্বীকার
অস্বীকার করতে পারছি না। কথাগুলো পরপর মস্তিষ্কে সাজিয়ে নিল মায়া। কথার মর্মার্থ কিছুটা হলেও ধরতে পেরেছে সে। দৃষ্টিতে বিস্ময় ভাব টেনেও মেহেবের দিকে তাকালো। মেহেবের চোখ দুটোই এখনো পূর্বের ন্যায় ঘোর লেগে আছে। মায়া এক মুহূর্ত থেমে শুধালো, কি বলতে চাইছেন আপনি? মেহেব গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড, অতঃপর ধীরে ধীরে বলল, তোমার হাসি, তোমার রাগ, এমনকি তোমার নীরবতাও আমাকে তীব্রভাবে টানে। সত্যিটা অস্বীকার করব না, তোমাকে দেখলে আমার হৃৎপিঞ্জর এলোমেলো হয়ে যায়। এটাকে দুঃসাহস বলে আখ্যায়িত করব না, কারণ আমি জানি এটা তোমার প্রতি আমার স্বচ্ছ অনুভূতি। মায়া স্তব্ধ নয়নে তাকিয়ে রইল মেহেবের ঘোরে লাগানো চোখ দুটোর পানে। হৃদস্পন্দন গতি ইতিমধ্যেই কয়েক গুণ বেড়ে গেছে। অসংখ্য যুক্তি মাথায় আসছে, অথচ অনুভূতির জোয়ার সেসব ভাসিয়ে নিয়ে যাচ্ছে। মেহেবের দৃষ্টি এসে থামলো মায়ার গোলাপি অধরে। টানা কয়েক সেকেন্ড সেদিকে তাকিয়ে থেকেও থেমে থেমে শুধালো, আজ যদি একটা ভুল করে ফেলি তুমি কি খুব বেশি রাগ করবে? মায়া কেঁপে উঠল। এমন প্রশ্নের জবাবে ঠিক কি বলা উচিত বুঝে উঠতে পারল না সে। মায়ার নীরবতাকেই মেহেব উত্তর ভেবে নিল কিনা সেটা জানা নেই। মেহেব সামান্য ঝুঁকে এলো মায়ার দিকে। উষ্ণ নিঃশ্বাসের গাঢ়তায় মায়ার সমস্ত ইন্দ্রিয় জমে গেল। কিয়ৎক্ষণ পর নিজের ঠোঁটের মাঝে একজোড়া শুষ্ক অধরের স্পর্শ অনুভব করল মায়া। মুহূর্তেই ওর সমস্ত কায়া শিরশির করে উঠল। গলার নিচ দিয়ে যেন রক্ত ছুটে গেল। এই মুহূর্তে কিভাবে প্রতিক্রিয়া দেখানো উচিত সেটাও সম্পূর্ণরূপে ভুলে গেল। মেহেব ওর ঠোঁট থেকে সরে এলে ঠিক 6 সেকেন্ডের মাথায়। মায়া থমকানো দৃষ্টিতে মেহেবের দিকে তাকিয়ে আছে। মেহেব সিঙ্কের উপর থেকে হাত সরিয়ে নিয়ে কয়েক পা পিছনে সরে দাঁড়ালো। এক মুহূর্ত থেমে ও শান্ত কণ্ঠে শুধালো, সরি, বাট এই অনুভূতি থেকে আমি নিজেকে আটকাতে পারিনি। মধ্যরাত পেরিয়ে গেছে বহু আগেই। শহরের আলো আধারের সীমা ছাপিয়ে জাওয়াদের কালো রঙের গাড়িটা এসে থামলো এক নির্জন পরিত্যক্ত বাড়ির সামনে। চারদিকের নিস্তব্ধতা চিরে কেবল ছিছি পোকার একটানা শব্দ শোনা যাচ্ছে। গাড়ি থেকে নেমে জাওয়াদ চারপাশে তাকালো। ঘন ঝোপঝাড় আর বিশাল বিশাল গাছের আড়ালে দাঁড়িয়ে থাকা বাড়িটা সত্যিই চোখ এড়ানোর মতো। ওর গাড়িটার ঠিক পাশে দাঁড়ানো রেভেনের লাল রঙের অডি কারটা। জাওয়াদ চোখ সরিয়ে বাড়ির দিকে এগিয়ে গেল। বাম পাশে করিডোরের শেষ মাথায় আসতেই দেখলো একটা রুদ্ধ দরজার ফাঁক গলিয়ে বেরোচ্ছে মৃদু আলোর ঝলকানি। জাওয়াদ আর সময় নষ্ট করলো না। ও তৎক্ষণাৎ দরজার দিকে এগিয়ে গেল। দরজার সামনে এসে দাঁড়াতেই কর্ণগোচর হলো অস্ফুট স্বরের গোঙানির শব্দ। মাস্কের আড়ালে থাকা ওর রক্তাক্ত ঠোঁটের কোণে তের্যক হাসি খেলে গেল। জাওয়াদ হাত বাড়িয়ে দরজায় নক করলো। কয়েক মুহূর্ত পর দরজাটা খট করে খুলে গেল। সঙ্গে সঙ্গে ওর চোখে পড়ল দরজার ওপাশে দাঁড়ানো রেভেনের তীক্ষ্ণ দৃষ্টি। মুখে মাস্ক ও মাথায় হেড পরার সুবাদে কেবল রেভেনের চোখ দুটো দেখা যাচ্ছে। রেভেনের দিকে তাকিয়ে জাওয়াদ নিঃশব্দে হাসলো। প্রতি উত্তরে রেভেনও হাসলো। অতঃপর দুজনে একসঙ্গে ভেতরে চলে গেল। রুমের এক কোণে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে কয়েকজন অস্ত্রধারী গার্ড। কালো পোশাকে আবৃত গার্ডরা চোখে নিখুঁত ও পেশাদারিত্বের ছাপ নিয়ে নিশ্চল ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। জাওয়াদকে দেখা মাত্রই ওর মাথা ঝুঁকিয়ে সম্মান দেখালো। জাওয়াদ কারো দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। ওর দৃষ্টি সোজা গিয়ে থামলো রুমের মধ্যবর্তী স্থানে, যেখানটায় একটা চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থাতে পড়ে আছে কামরুল। বিবর্ণ মুখে রক্তাক্ত শরীরে মাথা নিচু করে বসে আছে সে। আধা বন্ধ চোখ ও ক্ষতবিক্ষত শরীর তার উপর চালানো নির্মমতার স্পষ্ট প্রমাণ দিচ্ছে। জাওয়াদ এগিয়ে গিয়ে শান্ত ভঙ্গিতে কামরুলের বিপরীতে রাখা চেয়ারটায় গিয়ে বসলো। রেভেনও তৎক্ষণাৎ এগিয়ে এসে জাওয়াদের পাশে দাঁড়ালো। কারো বসার মৃদু শব্দে কামরুল আধ বন্ধ চোখ দুটো কোনো রকমে টেনে খুলল। সামনের দিকে তাকাতেই তন্মধ্যে ওর নজরে এলো একজোড়া ধূসর বাদামি তীক্ষ্ণ চোখ। দৃষ্টি ঠান্ডা নির্লিপ্ত হলেও অতল গহ্বরে জমে থাকা আগুনের আভাস স্পষ্ট টের পেল কামরুল। মুখে মাস্ক ও মাথায় ক্যাপ থাকার সুবাদে চেহারাটা পুরোপুরি আড়ালে রয়ে গেল। লোকটার বসার ভঙ্গি, নিঃশ্বাসের তাল আর নির্বিকার উপস্থিতিটা স্পষ্ট জানান দিচ্ছিল এই লোকটাই রয়েছে সবকিছুর কেন্দ্রবিন্দুতে। মুহূর্তেই তীব্র ক্রোধের আগুন মাথাচাড়া দিয়ে উঠল কামরুলের। ওর মতো একজন উচ্চপদস্থ পুলিশ অফিসারকে এভাবে ধরে এনে টর্চার করার সাহস পায় কোথা থেকে স্কাউন্ডেলটা? ও দাঁত চেপে হিসিয়ে বলল, তুই কে? কোন সাহসে আমাকে এখানে তুলে এনেছিস? জাওয়াদ জবাব দিল না, চোখের পাতাও নামল না। সে একেবারে নির্বিকার ভঙ্গিতে বসে রইল। জাওয়াদের এহেন নির্লিপ্ত আচরণে কামরুলের রাগটা তরতর করে বাড়ল। ও গর্জে উঠে বলল, শুয়োরের বাচ্চা, কথা বলছিস না কেন?
কলিজা থাকলে আমাকে একবার ছেড়ে দেখ, তখন বুঝবি কার সঙ্গে লেগেছিস। মুহূর্তের জাওয়াদের গলার নীলাভ শিরা ফুলে ফেপে উঠল। নিঃশ্বাস ভারী হয়ে এলো তৎক্ষণাৎ, অথচ চোখের দৃষ্টি ভয়ানক ঠান্ডা। ও এক মুহূর্ত থেমে মাথা থেকে ক্যাপটা খুলে ফেলল। সঙ্গে সঙ্গে বাদামি সিল্কি চুলগুলো খানিকটা এলোমেলো হয়ে কপালে নেমে এলো। অতঃপর জাওয়াদ মুখ থেকে মাস্কটা নামিয়ে ফেলল। চোখের পলকে কামরুলের চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। বিস্ময়ে কথা বলার ভাষা হারিয়ে ফেলল সে। এটা কিভাবে সম্ভব? মস্তিষ্কের অতল গহ্বরে হাজারটা প্রশ্ন একসঙ্গে আছড়ে পড়ছে, অথচ উত্তরের কোনো সন্ধান নেই। বিস্ময়ের ধাক্কাটা সামলে ওঠার পূর্বেই ফের ওকে চূড়ান্ত বিস্ময়ের অথৈ সাগরে ডুবিয়ে দিয়ে রেভেন নিজের মাথার ক্যাপ ও মুখের মাস্কটা খুলে ফেলল। কামরুল যেন এবার সম্পূর্ণভাবে দিশেহারা হয়ে গেল। ও অবিশ্বাস্য নয়নে ওদের দুজনের দিকে পলকহীন চোখে তাকিয়ে রইল। একটার পর একটা অপ্রত্যাশিত সত্য এসে আছড়ে পড়ছে ওর চোখের সামনে। ওর কেবল মনে হচ্ছে সামনে দাঁড়িয়ে থাকা মানুষ দুটো কোনো দুঃস্বপ্নের বিকৃত প্রতিচ্ছবি। এই মুহূর্তে ওর কি বলা উচিত, কি করা উচিত কিছুই বুঝে উঠতে পারল না সে।